নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। এখন বর্ষার সময়ে এই সময় বাজারে প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যাচ্ছে। তো শাপলার তো নানা ধরনের রেসিপি তোমরা করেছো। শাপলার নিজস্ব কোনো গুণ বা সেই ধরনের টেস্ট কিছু নেই, এটাকে যেটা দিয়ে বানাবে তার উপরেই নির্ভর করবে শাপলার টেস্টটা। তা আজকে আমি একটা নতুন ধরনের শাপলার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে করছি। এখানে এক আটি শাপলা নিয়েছি আমি। শাপলাগুলো ভীষণ বড় বড়, লম্বা লম্বা। এই দেখো, এই সাদা ফুল যেগুলো সেগুলোই কিন্তু খাবে, লাল ফুল বা নীল ফুল যেগুলো হবে সেই শাপলাগুলো কিন্তু খাবে না। শাপলাটা এত লম্বা যে এটাকে খুলে আমাকে আগে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তার আগে দেখিয়ে দিচ্ছি, দেখো কি করে ছাড়াবে। ছাড়ানো ভীষণ সহজ। এইভাবে নখ দিয়ে একটুখানি চাপ দিলে খোসাগুলো কিন্তু বেরিয়ে আসে। আমি এইভাবে পুরোটাকে ছাড়িয়ে নেব আর ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে নেব। আর এর সঙ্গে যেটা নেব সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। মাছটাকে আগে খোসাটা ছাড়িয়ে মাথার দিকটা পুরো বাদ দিয়ে দেব, অর্থাৎ শরীরের যে অংশটা সেইটুকুনি আমি নেব। এইভাবে চিংড়ি মাছটাকে সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেবে। চিংড়ি মাছের ভিতরের দিকে অর্থাৎ পিছনের দিকে দেখবে একটা সুতোর মতো অংশ থাকে, সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দেবে, কারণ সেইটা থেকেই অনেকের যে অ্যালার্জি হয় সেটা কিন্তু এই কারণে হয়। সুতরাং ওই যে সুতোর মতো অংশ সেটাকে অবশ্যই বাদ দেবে। ঠিক এইভাবে সবকটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা এমনভাবে তৈরি করবে যার মধ্যে কিন্তু কোনো রকম দানা থাকবে না, একদম পুরো একটা স্মুথ পেস্ট তৈরি হবে। দেখো, আমি ঠিক এইভাবে এটাকে বানিয়ে নিয়েছি। এটাই কিন্তু আমার রান্নার কাজে লাগবে। এবার এদিকে আমার শাপলাগুলো কাটা হয়ে গেছে। আমি একই সাইজের সব কটাকে কেটে নিয়েছি, ঠিক এইটুকু মাপে। আর এইটা কাটতে গিয়ে দেখো আঙুলটা আমার কালো হয়ে গেছে, তার মানে এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, বোঝা যাচ্ছে। এবার কড়াইয়ে তেল চাপিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি আর লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দেব মাঝারি সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে অর্থাৎ রঙটা যখন একটুখানি পাল্টে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুন। রসুনটা একটু পরে দিলে রসুনের যে গন্ধটা সেটা থেকে যাবে এবং সেটা শাপলার সঙ্গে মিশে গেলে কিন্তু দারুণ একটা স্বাদ হবে। দেখো, রসুনটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হালকা করে ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজ রসুন দুটোকেই আমি একটু ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে মিশিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে তোমার হলুদ, লবণটা পরিমাণ মতো দিতে হবে, অর্থাৎ স্বাদ অনুযায়ী। এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সম্পূর্ণভাবে কষিয়ে নিতে হবে। অন্তত মিনিট 3 কষাতে হবে। আর কষানোর সময় যদি মনে করো মশলাটা লেগে যাচ্ছে তাহলে অবশ্যই একটু জল দিয়ে দেবে। দেখো, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর সঙ্গে মিশিয়ে দেব বেটে রাখা যে চিংড়ি মাছটা দিয়ে এটাকে আবার এত সুন্দর করে কষাতে হবে যাতে সম্পূর্ণ একটা ঝুরঝুরে হয়ে যায়। যখন দেখবে কড়াই থেকে সম্পূর্ণ উঠে আসছে তখন তুমি বুঝতে পারবে যে তোমার চিংড়ি মাছ কষানোটা পারফেক্ট হয়েছে। ঠিক এইভাবেই আমি এটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নেব। দেখো, এর ফলে কি হবে বলো তো, চিংড়ি মাছের যে দানা সেটা থাকবে না, সম্পূর্ণ পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে মিশে একটা সুন্দর পারফেক্ট একটা মশলা তৈরি হবে। কড়াই থেকে যখন সম্পূর্ণভাবে উঠে আসবে সেই সময় এর সঙ্গে মিশিয়ে দিতে হবে কেটে রাখা শাপলাগুলো। তোমরা শাপলাটা যে কোনো মাছের মাথা দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়েও কিন্তু বানাতে পারো। আবার যারা মাছ পছন্দ করো না
তারা কিন্তু নিরামিষও করতে পারো। এটাকে ডালের বড়া দিয়েও কিন্তু করা যায়। আমি শাপলাগুলোকে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে তারপরে সবার শেষে যেটুকুনি ছিল সেটুকু দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 2-3-এর জন্য রান্না হতে দেব। শাপলায় কিন্তু জল দেবে না, কারণ শাপলা নিজেই জল ছাড়বে। দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার এই জলটাকে আমার শুকিয়ে নিতে হবে। জলটা শুকাতে শুকাতে শাপলাটাও কিন্তু এর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ রান্নাতে আমাকে এক্সট্রা আর কোনো জল ব্যবহার করতে হবে না। ঠিক এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মিনিট 2-4 পর পর এটাকে তুলে নিয়ে দেখতে হবে আর একটু করে নাড়িয়ে দিতে হবে, যাতে নিচটা কোনোভাবেই লেগে না যায়। ঠিক এইভাবে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরম করে নাড়বে, তাহলেই দেখবে যে এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর শাপলাটাও দেখো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। শাপলা কিন্তু একদম গলে যায় না। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। সবার শেষে একটুখানি গরম মশলা দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা গ্যাস অফ করে একদম ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হয়ে গেছে মিশিয়ে দেওয়া গরম মশলাটা। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। একটু ফাঁকা করে দিয়েছি যাতে জল না জমে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি মনে করো বেশি ভালো লেগেছে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে অবশ্য করেই নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি আমি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে অবশ্য করে একটু ফলো করে দেবে। এই শাপলার রান্নাটা গরম ভাতে, রুটিতে, পরোটাতে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। যে কোনো দিন শাপলা খায়নি সেও কিন্তু এই শাপলা খেলে শাপলার প্রেমে পড়ে যাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবে, আর একটু জানাবে কে কোথা থেকে দেখছো। আমি তাহলে আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তৈরি করে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে, নতুন আর একটা ভিডিও নিয়ে।